আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই রাজনীতির নানান দিক নিয়ে, এবং সেই আলোচনার জন্য তিনজন অতিথি আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, প্রধান সমন্বয়কারী, রাষ্ট্র সংস্কার আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব তাহসিন রিয়াজ, নির্বাহী সদস্য ও যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করতে চাই একটু পাহাড়ের পরিস্থিতি দিয়েই। আসলে পাহাড়ে যেহেতু আজকে কয়েকদিন ধরেই বেশ খানিকটা অস্থির অবস্থা শুরু হয়েছে, একটু তাহসিন রিয়াজ, একটু আপনার কাছে থেকে শুরু করি। আসলে যেহেতু আপনাদের দলের একজন এরই মধ্যে সরে দাঁড়িয়েছেন আসলে পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে, বলছেন তিনি খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগ, পরবর্তীতে বিক্ষোভ, সহিংসতা, 3 জন গুলিতে নিহত হওয়ার ঘটনায় এনসিপির বিরুদ্ধে নীরবতার অভিযোগ তুলে আজ সোমবার সকালে পদত্যাগ করেন দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ। এর আগে আমরা দেখেছিলাম যে অনিক রায় সরে গেছেন আপনাদের দল থেকে, তিনি পদত্যাগ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। মানে ক্রমান্বয়ে আপনারা ডানপন্থী হয়ে যাচ্ছেন কিনা? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে যে দুজন বিজ্ঞ আলোচক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমার কাছে মনে হয় যে যদি অলিক মৃ, তিনি অত্যন্ত ডেডিকেটেড একজন পার্সন। নারগিরি কমিটি থেকে শুরু করে আমরা যখন একদম প্রথম 55 জন থেকে শুরু করি, তখন থেকে আজ অবধি তার যথেষ্ট অবদান আছে এই পার্টিতে। এখন তার যে সরে দাঁড়ানোর যে অভিযোগটা আসলে তিনি করেছেন, সেটা হচ্ছে নীরবতা। এখন দেখেন, নীরবতার কিন্তু কোনো পক্ষ নাই। মানে আমি যখন আপনাকে বলবো যে আপনি নীরব কেন, এটা দিয়ে আসলে খুব একটা আপনি আসলে নীরব কি সেখানে আসলে ঠিক কোন পক্ষে, কোন ইস্যুর বিপক্ষে নীরব, এটা কিন্তু কোনো কিছু জাস্টিফিকেশন আনে না। কাজে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা অলিক মৃর হয়তো তারও তো একটা রিপ্রেজেন্টেশন আছে, তাকেও কিছু জায়গায় জব দিতে হয়, তাকেও কিছু মানুষের সামনে দাঁড়াতে হয়। আবার পার্টির ক্ষেত্রেও কিছু ব্যাপার আছে। আপনি জানেন যে চট্টগ্রামের ইস্যুটা খুবই, খাগড়াছড়ির ইস্যুটা, ইনফ্যাক্ট আমি যদি পুরো পার্বত্য অঞ্চলটাকে ধরেই বলি, এই জোনটাই হচ্ছে খুবই সেন্সিটিভ একটা জোন। এখানে শুধু দেশি না, এখানে অনেকগুলো আপনার আন্তর্জাতিক ইস্যু এটার সাথে জড়িত, অনেকগুলো ইন্টারন্যাশনাল প্লেয়ার্সদের হচ্ছে সেখানে ডিফারেন্ট ইন্টারেস্ট আছে। অ্যান্ড অবভিয়াসলি আপনি জানেন যে এটা আজকে নতুন ঘটনা না। এটা আমি আসলে এত সময় পাবো না, বাট হিস্ট্রির দিকে যদি আপনি তাকান, 71-এর পর থেকেই শান্তি চুক্তি, তারপর সন্তুল আরমার যে ব্যক্তিগত যে সংগঠনটা, সেই সংগঠনের সাথে রাষ্ট্রের যে দূরত্ব, এটা একটা অনেকগুলো কনসিকুয়েন্সের অংশ। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে খুবই দুর্দান্ত এবং খুবই এক্সাম্পল করার মতন যে মুভগুলো, এগুলো অনেকগুলো জটিল ইকুয়েশনের আজকে যে রেজাল্ট, এই রেজাল্টগুলো আমরা দেখছি। কাজেই ওই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুতে পার্টি তো হট করে কোনো সিদ্ধান্তে চলে যাবে না। কাজেই পার্টি কেন নীরব, সেটা কি পরিস্থিতি যাচাই বাছাই, যেমন আমরা দেখেছি যেখানে বাংলাদেশে কিন্তু টপ এন্ডের বড় পলিটিক্যাল পার্টি কেউই কিন্তু সেখানে তাদের অবস্থানের ব্যাপারে কোনো জানে এটা। এখন কি অবস্থান কেউ জানায়নি, আমি কি এই জন্য প্রশ্ন করবো কেন অবস্থান জানালেন না? তার স্ট্র্যাটেজিক, তার এই পরিস্থিতি বিবেচনা করা, বিশ্লেষণ করার তো সময় নিতেই পারে সে। কাজেই আমার কাছে মনে হচ্ছে নীরবতা কখনো কোনো অভিযোগ হতে পারে না। নীরবতা বা নীরব থাকা, এটা তো এভাবেও এটাকে এক্সপ্লেন করার সুযোগ আছে যে সে এই সেন্সিটিভ ইস্যুটার প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসকে হচ্ছে সে খুব ক্রিটিক্যালি এটাকে দেখছে, এটাকে অ্যানালাইসিস করছে, এবং হয়তো তারপরে তাদের একটা অবস্থান, হয়তো এটার অফিসিয়াল একটা অবস্থান সেখানে জানবে। আপনি দেখবেন এই লম্বা যেই ঘটনা, এটা কিন্তু আমরা স্কুল ছাত্রী ধর্ষণের পর থেকে এটার যে ব্যাক টু ব্যাক ইনসিডেন্টের কিন্তু বেশ পরে আমরা কিন্তু আইএসপিআরকে এখানে রিয়েক্ট করতে দেখেছি। আইএসপিআর যে বিবৃতিটা দিয়েছে সেটাও কিন্তু একটা লম্বা সময়ের পর দিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তো খুবই অর্গানাইজড ফোর্স, এবং পাহাড়ে তাদের
লম্বা সময় তাদের কার্যক্রম আমরা স্বাধীনতার পর থেকেই পাহাড়কে শান্ত রাখা, পাহাড়ের যে সার্বভৌমত্বের ইস্যু আছে, পাহাড়ের যে সিকিউরিটির ইস্যু আছে, তাদের লম্বা সময়ের কন্ট্রিবিউশন আছে সেখানে। এবং এই ঘটনাগুলোতেও তারা লম্বা সময় ধরে তাদের যে ইনভলভমেন্ট হ্যাঁ সেখানে ছিল, তারা সেখানে শান্তি প্রতিষ্ঠার কাজ করেছে, তারাও কিন্তু সময় নিয়ে রিয়াকশন দিয়েছে। কাজেই আমার কাছে মনে হচ্ছে যে অলীক মীর ব্যাপারে আমাদের সবারই মানে আমাদের সম্মানের জায়গা আছে, বাট আমরা ফিল করি যে এটা এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে তিনি আবার পুনর্বিবেচনা করবেন এবং বিবেচনা করে হয়তো তিনি একটা জায়গায় আসবেন। অবভিয়াসলি পার্টির পক্ষ থেকেও আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এটা তো খুবই স্বাভাবিক, একটা পার্টির মেম্বারের যে কোনো একটা মেম্বারের কাছে তো এই ডিস্যাটিসফ্যাকশন যে কোনো ইস্যুতেই আসতে পারে, এটাকে আমরা খুব একটা অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখি না। বাট ইয়েস, এই ধরনের সেন্সিটিভ জায়গায় আসলে নাগরিক পার্টি কি মানে পজিশন নিবে সেটা আসলে অবভিয়াসলি হটকারী হবে না, সেটা অবভিয়াসলি খুবই অ্যানালিটিক্যাল হবে। জি, অ্যাডভোকেট হাসনাত কাইম আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন সেটি তো নিশ্চয়ই আপনি জানেন, সেটি নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ভারত এবং ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির অস্থিরতা। স্বরাষ্ট্র উপদেষ্টা এটি বলেছেন। খাগড়াছড়ি ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আওয়ামী লীগের ছাঁচ দেখছেন আনু মোহাম্মদ, এবং খাগড়াছড়িতে প্রাণহানি, গণধর্ষণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন, HRSS এর বিবৃতি। একটু আপনার মন্তব্য জানতে চাইছি। এটা প্রথমত গতকালকে আমি এক জায়গায় বলেছি, এটা প্রথমত আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। ধরেন পাহাড়ের যে অশান্তি তো ধরেন ও যেটা বলার চেষ্টা করলো, এটা অনেক পুরনো, নিশ্চয়ই পুরনো, কিন্তু অনেক পুরনো অশান্তিগুলি দূর করার জন্যই তো ধরেন এইবারের অভ্যুত্থান। এবং এই অভ্যুত্থানের পরের যে সরকার কিংবা এই অভ্যুত্থানের পরের যে আসলে অঙ্গীকার, সেটা হচ্ছে আসলে একটা ইনক্লুসিভ বাংলাদেশ হবে। সেখানে পাহাড়ের, হিন্দুর, বৌদ্ধের, খ্রিস্টানের, অন্যান্য জাতিগোষ্ঠীর প্রত্যেকের আসলে বাংলাদেশকে ওন করার একটা জায়গায় তাকে প্রাথমিকভাবে আনতে পারার মতো আমাদের এই 1 বছর 1.5 বছর 1 বছরের মধ্যে সময়ের মধ্যে এটা পারা উচিত ছিল আমাদের। আমরা অনেক জিনিস পারি না, এটাও পারি নাই। শুধু এটা না, দুর্ভাগ্য হচ্ছে যে আপনি ধর্ষণের মতো ঘটনা আমাদের সোসাইটিতে যেরকম কোনো একটা আসলে যাদেরকে আমরা আদিবাসী বলবো কি বলবো না, সে টার্মিনোলজি নিয়ে অনেক তর্ক থাকতে পারে, কিন্তু যারা আসলে ওই ধরনের সোসাইটিতে বসবাস করে সেরকম জায়গায় তো আসলে ধর্ষণ শব্দটা নাই, ছিলই না। দর্শনের বোধ এখানে কোনোভাবে কাজ করে না, দর্শন জিনিসটা থাকে না। দর্শন তো একটা আধুনিক রোগ, এটা তো এর মানে যারা আসলে আধুনিকতার মধ্যে নাই তাদের সমাজে এই রোগ নাই। তো সেইখানে যখন এদের উপরে ধরেন এদের কোনো একজন মেয়ে আসলে ধর্ষিত হয়, এবং এটাকে আমরা যেভাবে আসলে হ্যান্ডেল করি আমাদের সোসাইটি তো দর্শনের বিচার হয় না, দর্শনের বিচার চায়া সন্তানের জন্য হয়তো মাকে বাবাকে আসলে এরকম ঘটনা আছে হাসিনার আমলে যে মাকে বাবাকে আত্মাহুতি দিতে হয়েছে, কিংবা এরকম দর্শনের ঘটনা আছে যেগুলোর কোনো বিচার কোনোদিনই হয় নাই, হবে না, এটাই নিশ্চিত হয়ে গেছে। কিন্তু তাদের জন্য বিষয়টা আমাদের মতো আমরা যেভাবে অভ্যস্ত হয়েছি, যতটা নির্যাতনকে সইতে আমরা আসলে অভ্যস্ত, ততটা আসলে সব জাতিগোষ্ঠী হবে এটা মনে করার কোনো কারণ নেই। তাদের বেলায় ঘটনাটা যখন ঘটছে, তাইলে আসলে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমাদের যেমন সোসাইটিতে অনেক বিষয় নিয়ে তো আনরেস্ট আছে। এখন যে কোনো জিনিসেই আমরা আলাপ করতেছিলাম এখানে আসার আগে, যে কোনো বিষয়ে আমরা খুব ওভার রিয়েক্ট করতেছি। এখন তাদের সোসাইটিতেও যদি ধরেন একটা ইনক্লুসিভ সোসাইটি হবে, একটা চেঞ্জ হবে, তাদের অধিকারের রাষ্ট্র হবে, এরকম আকাঙ্ক্ষা যদি থাকে, তাইলে তার বিপরীতে যখন ধর্ষণ হয় এবং ধর্ষণের বিপরীতে যখন তারা আসলে বিচার চাইতে আসে এবং সেই জ্ঞানে যখন আসলে তাদের উপর নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করা হয়, তাদের কাউকে আসলে গ্রেফতার করা হয় কিংবা সমাবেশ থেকে তুলে নেওয়া হয়, এইটা আসলে এই রকমের একটা পরিস্থিতিতে মানে আগুনে ঘি ঢালার মতো ব্যবস্থা হয়। এবং এটার পরিণতি কী হলো শেষ পর্যন্ত দেখেন যে ধর্ষিত হলো একটা আদিবাসী মেয়ে, এইখানে ধরেন মারা গেলেন 3 জন আদিবাসী মানুষ, গুলিবিদ্ধ হলো আদিবাসী মানুষ। আইএসপিআর এর যে আসলে স্টেটমেন্ট, সেটা থেকে মনে হচ্ছে যে অভিযোগটা আসলে আদিবাসীদেরই কোনো না কোনো একটা সেভেটিয়ার গ্রুপের বিরুদ্ধে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন সেটাও হচ্ছে এরকম। তা আমার কথাটা হচ্ছে এইখানে যেই ঘটনাগুলি যদি আপনি ঘটতে দেন, তাইলে আপনার যারা প্রতিপক্ষ আছে তারা তো বসে থাকবে না, তারা তো এটার ভেতরে ইন্ধন দেওয়ার চেষ্টাই করবে। আপনার দায়িত্বটা কি? আপনি কি এই ঘটনায় আসলে ভারত এসে ইন্ধন দেবে কিংবা আসলে পরাজিত শক্তি ইন্ধন দিবে?
তারপরে এখানে মানুষ মারা যাওয়ার পরে আপনি অভিযোগ করবেন যে এর মধ্যে এরা এসে যুক্ত হয়েছিল, এইটা আপনার দায়িত্ব নাকি আপনার দায়িত্ব আলাদা কিছু? এটা স্পেশাল এরিয়া, স্পেশালি সেন্সিটিভ এরিয়া। আপনি অন্য জায়গায় তো আর্মি রাখেন না, আপনি পাহাড়ে তো আর্মি রাখছেন। তো আর্মির দায়িত্ব কি? আর্মির দায়িত্ব তো ধরেন ইন্টারন্যাশনাল যায় পয়েন্ট অফ ভিউ থেকে যেরকম সিকিউরিটি দেখা, ইন্টারনাল যে আসলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেটাও তো এখানে আর্মি আসলে ইনভলভ থাকে। তো আর্মির তো ভূমিকা হওয়ার কথা, যে আসলে ভিকটিম হয়, যারা ভিকটিম হয় তাদেরকে প্রোটেক্ট করা আপনার আর্মির দায়িত্ব হওয়ার কথা, তার সিকিউরিটি দেখার কথা। তার সিকিউরিটি না দেখে যাদের দ্বারা ভিকটিম হয় তাদের পক্ষে যদি আপনি দাঁড়ান এবং সেই অভিযোগ যদি মানে এটার যদি পক্ষে প্রমাণ চলে আসে, তাইলে আপনি হয়তো এইখানে চাপা দেবেন বিষয়টা। আপনি হয়তো আজকে বলবেন যে মানে অন্যরা এটা করতেছে, কিন্তু এটা যারা আসলে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়ার জন্য যারা বসে আছেন এবং এই সিচুয়েশনটাকে যারা একটা বিপর্যয়ের দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশকে, তাদের হাতে আপনি হাতিয়ার তুলে দিচ্ছেন কেন? দিয়ে অভিযোগ করলে তো কোনো লাভ নেই। আপনি হাতিয়ার তুলে দিয়ে যদি বলেন যে অমুকরা তো আমাদের উপরে এই কাজ করতেছে, এর কোনো মানে হয় না। স্বরাষ্ট্রমন্ত্রীর এবং ওইখানকার যারা আসলে দায়িত্বে আছেন তাদের যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা অনেক আগে আসা উচিত ছিল। প্রতিনিয়ত তাদের স্টেটমেন্ট আসা দরকার ওই সমস্ত এলাকায় যখন এই ঘটনাগুলি ঘটতেছে। না হয় গুজব তৈরি হয়, গুজবের ভিত্তিতে অন্যান্য ঘটনা ঘটে। এবং যতগুলি ঘটনা ঘটলো, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণের গুজব তৈরি করার চেষ্টা করা হয়েছে, কীভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনি মিডিয়াকে ওইখানে ওয়েলকাম করেন, আপনাদেরই ওয়েলকাম করতে পারতো, তারা নিজেরা নিউজ দিতে পারতো, তাদের দিক থেকে আসলে জানাইতে পারতো কী হচ্ছে। তো কিছুই তো জানি না আমরা এমন কি এই যে এনসিপি যে আজকে অভিযোগের মধ্যে পড়ছে যে তারা আসলে নীরবতা দেখা যাচ্ছে, এটা অভিযোগ তো সবার বিরুদ্ধে আসে। অলিক হয়তো এনসিপির বিরুদ্ধে অভিযোগ করছে, করে তার যে দল সেই দল থেকে সে পদত্যাগ করছে। তো এই অভিযোগ তো বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে। কারণ কোনো রাজনৈতিক দল এরকম একটা ঘটনার মধ্যে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার সেই ভূমিকা তো কেউ নিতে পারে নাই। সে হয়তো অন্য আর 10টা দল করে নাই বলে সেখান থেকে পদত্যাগ করতে পারে নাই। তো আমরা নিজেরা এটার জন্য আসলে অভিযুক্ত মনে করি। আমরা যদিও বলছি যে এগুলির আসলে থামানো দরকার, তো এটা যথেষ্ট না। জি, একটু জানাবে বি এম মোশাররফ হোসেন, একটু আপনার কাছে জানতে চাই, আজকে পাহাড়ের দলের হাফিজউদ্দিন আহমেদ তিনি মন্তব্য করেছেন পাহাড়ে আবারও পুরনো খেলা শুরু হয়েছে। এছাড়া বিএনপির আরও কয়েকজন নেতাই আসলে এটি নিয়ে মন্তব্য করেছেন এবং বলেছেন সেখানে ভারতের পতাকা উঠানো হয়েছিল অনেক আগেই, জিয়াউর রহমানের ভূমিকার কারণে সেটি ব্যালেন্স হয়েছে বা স্বাধীনতার ঘোষণা তারা করতে পারছে না। পাহাড় নিয়ে আসলে এই যে রাজনীতি অনেক আগে থেকেই শুরু হয়েছে, সেটি আমরা অতটা কেন আমরা বারবারই শঙ্কার মধ্যে পড়ছি বলে মনে করেন যে এখন এই ঘটনাকে কেন্দ্র করে আবার অন্য কেউ রাজনীতি করার চেষ্টা করছে? ধর্ষণের ঘটনা, পাহাড়ের এই সংকট তো নতুন না, আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম। বরং এই সংকটটা শুরু হয়েছিল কিন্তু আপনি দেখবেন যে স্বাধীনতার পর সবচেয়ে বেশি, যখন শেখ মুজিবুর সাহেব বলেছিলেন যে সব বাঙালি হয়ে যাও। তখন তো তাদের মধ্যে একটা এই সন্তু লারমার পিতা মনে হয় তখন ছিলেন, উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন, বড় ভাই প্রতিবাদ করেছিলেন। কিন্তু জিয়াউর রহমান সাহেব দেখেন আসেন সবাইকে একটা জাতীয়তার পরিচয় দিয়েছিলেন যে আমরা সবাই বাংলাদেশি। আমরা কেউ পাহাড়ি হতে পারি, কেউ সমতলের হতে পারি, কেউ অন্য জায়গার হতে পারি, কিন্তু সামগ্রিক পরিচয় আমরা কিন্তু বাংলাদেশি। এবং এই কনসেপ্টকে উনি এস্টাবলিশ করার জন্য কিন্তু ওখানে পাহাড়ি বাঙালির মধ্যে একটা সমন্বয় সাধনের জন্য কিন্তু নানা পদক্ষেপ নিয়েছিল, যেটা রিয়াজও বলেছে যে এটা কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে এফেক্টিভ একটা পদক্ষেপ ছিল বলে এটা কিন্তু এখন প্রমাণিত হয়েছে। আপনি দেখেন পাহাড়ে, আপনি একটু দেখেন 10 বছর আগের যেভাবে প্রতিনিয়ত ওখানে সংঘর্ষ হতো, লোক মারা যেত, অপহরণ হতো, সেই সংখ্যাটা কিন্তু আছে নাই। বরং পাহাড়ে এখন একটা নতুন সম্প্রীতির সম্পর্ক কিন্তু গড়ে উঠেছে। হ্যাঁ, কোনো মহল যে এই সম্প্রীতির সম্পর্কটা নষ্ট করতে চায় তারই একটি প্রমাণ হলো কিন্তু খাগড়াছড়ির এই ঘটনা। কিন্তু আমি তো মনে করি বরং ওখানে যারা ওখানের অধিবাসী যারাই আছে হয়তো কোনো সংগঠনের আলাদা ইন্টারেস্ট আছে, এবং আমরা প্রায় তো দেখি যে এদের ইন্টারনালের মধ্যেও কিন্তু সংঘর্ষ হচ্ছে, মারা যাচ্ছে। কিন্তু সেই তুলনায় আপনার যারা ওখানে বাঙালি আছে, অন্য যারা আছে, তারা কিন্তু অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে। আমি ওখানে দেখেছি বেশ কয়েকটা বাঙালি সংগঠন বলেছে যে আমরা কিন্তু একটা সহাবস্থানের ভিত্তিতে আমরা বসবাস করি, এইটা বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। এখন হলো কিছু কিছু ঘটনা আছে যেগুলি ইচ্ছা করলো, যে কথাটি কায়ুম ভাই বলেছে অথবা রিয়াজ বলেছে, যে রাজনৈতিক দলগুলি কিন্তু অনেক সময় অনেক জায়গায় রিয়াকশন দিতে পারে না, কারণ ওই জায়গায় একটা আলাদা শাসন ব্যবস্থা আছে। আপনি দেখেন যে ওখানে আর্মির একটা কন্ট্রোলিং আছে, তাদের একটা অথরিটির ব্যাপার আছে, সুতরাং তাদের উপর অনেকটা ডিপেন্ডেন্ট হতে হয়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা উনি অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিয়েছে
এটা ওনার রাইট, দিতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দল তো ইচ্ছা করলেও দিতে পারে না, কারণ তার সাথে যদি সরকারি স্টেটমেন্টের ভিন্নতা থাকে তাইলে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে সমাজে অথবা ওই এলাকাতে। তা আমি মনে করি পদক্ষেপ এখনো পর্যন্ত যা আছে ঠিকই আছে, কিন্তু ওখানে সরকারের এই স্টেপগুলি নিতে হবে। আর হ্যাঁ, বাইরের ইন্ধন আছে এটা তো অস্বীকার, আমরা তো নানা ধরনের সংবাদ নানা সময় শুনি যে বিদেশি কোনো শক্তি ওখানে অন্য কিছু তৈরি করতে চায়, বা ভারতের একটা ইন্ধন তো আজীবন ছিলই সবসময়। তো এইগুলিকে সবগুলিকে অ্যাড্রেস করে কিন্তু আমাদের কাছে দায়িত্বশীলতা, কারণ আমরা একটা খুব সংকটকালীন সময় কিন্তু আমরা অতিক্রম করছি, কারণ আগামী দিনে আমাদের একটা নির্বাচনের জন্য আমরা সবাই উন্মুখ হয়ে আছি। সুতরাং এই নির্বাচনটাকে আপনার সঠিকভাবে করার জন্য কিন্তু আপনার সবচেয়ে বেশি দরকার একটা স্থিতিশীল বাংলাদেশ। এই পরিবেশটা আপনি যত স্থিতিশীল করতে পারবেন তত কিন্তু আমরা বাংলাদেশের এই গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে একটা ইতিবাচক আমরা ভূমিকা পালন করব। তা আমার মনে হয় সরকার দ্রুত এই ঘটনা, উভয় পক্ষ, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছে, দরকার হলে আরও যদি উচ্চ পর্যায়ে কোনো লোক দরকার, স্বরাষ্ট্রমন্ত্রীর উপর তো আইন শৃঙ্খলার আর নাই, আমার মনে হয় সবাই মিলে সম্মিলিতভাবে পদক্ষেপ নিয়ে দ্রুত এই ব্যবস্থাগুলিকে একটা নিউট্রাল জায়গায় নিয়ে আসা উচিত, যাতে জনমতে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা যেন না থাকে। জি, তাহসিন রিয়াজ, একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব। নিশ্চয়ই আপনারও মনে আছে গত মে মাসে ধানমন্ডিতে একজন প্রকাশকের বাসায় মব সৃষ্টি করা হয়েছিল, তারপরে যারা আটক হয়েছিল তাদেরকে থানা থেকে ছাড়িয়ে এনেছিলেন আপনাদের দলের একজন নেতা জনাব হান্নান মাসুদ। তাদের একজন সহ আরও কয়েকজন আজকে মোহাম্মদপুর এলাকায় একটি চাঁদাবাজির মামলায় তাদেরকে আটক করা হয়েছে, যাদের একজনকে ছাড়িয়ে এনেছিলেন হান্নান মাসুদ। সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইব, যে আপনারা কিভাবে দেখছেন বিষয়গুলোকে। তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট একটি বিরতির পর আবারও ফিরছি আলোচনায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছে জানতে চাইছিলাম, যাদেরকে আপনাদের দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ একসময় উদ্ধার করেছিলেন যে তারা মিথ্যা মামলায় বা এরকমের কোনো আটক হচ্ছিলেন, তারা এবার সত্যি সত্যি আরেকটি চাঁদাবাজির মামলায় আটক হয়েছেন, গ্রেফতার হয়েছেন। একটু জানতে চাইছি আপনারা কিভাবে। আচ্ছা দেখেন, এইখানে মানে আমি কোনো পার্টিকুলার ইনসিডেন্টকে জাস্টিফিকেশন দিচ্ছি না, আমার স্টেটমেন্টের আগে আমি এটা বলি, বাট আমি দুইটা অ্যাঙ্গেলে একটু জিনিসটাকে দেখতে চাই বা দেখাইতে চাই। আপনি দেখেন, প্রথমত যেই ঘটনার সাথে আমরা লিঙ্ক করতেছি যে একটা নির্দিষ্ট ঘটনায় তাকে ছাড়িয়ে আনা হয়েছে, এটা তো হয়েছে, এটা ঘটছে, এটা আপনারা রিপোর্ট করছেন, লিখছেন, লেখালেখি হয়েছে, কথাবার্তা হয়েছে। মানে আপনি কি কনফার্ম করে বলতে পারেন বা আপনি কি নিশ্চয়তা দিতে পারেন যে ওই ঘটনায় সত্যিকার অর্থে এই ভদ্রলোকটা অভিযুক্ত ছিল, যিনি আজকে অ্যারেস্ট হয়েছে? ইউ ক্যান নট সে। আপনার কাছে ওই এভিডেন্স নাই, কারো কাছেই নাই। যখন তাকে ছাড়িয়ে আনা হইলো, তারপরে বেশ কয়েকদিন এগুলো নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে ওই তখনকার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, গণমাধ্যমে এসেছে যে তারা বাসার সামনে ছাড়ানো ছাড়াই তারা যখন বাসার সামনে গিয়ে, সেটা কিন্তু আমি একটু বলি, পুলিশের সাথে যখন তর্কে জড়িত হচ্ছিলেন সেই ভিডিও আছে। সেটা একটা মব ছিল। এখন আমি অবভিয়াসলি মবের জাস্টিফিকেশনও দিচ্ছি না, সেটা একটা মব ছিল। এখন মবের এগেইনস্টে তার কি শাস্তি হবে এবং কতটুকু মব করলে কতটুকু শাস্তি হবে, ইউ ক্যান নট সে ইট, আই ক্যান নট সে ইট। এটা আমি আপনি বললে হবে না তো। এটা পেনাল কোড আছে, এটার সিআরপি সে দেয়ার আর সো মেনি ইস্যুস। তো তারা এটাকে জাস্টিফিকেশন আনবে। আমি দেখেন, আমি কোনোটার সাথে কোনোটাকে লিঙ্ক করতে চাই না, কাউকে নিঃস্বার্থ নিষ্পাপ টিকেটও আমি কাউকে দিতে চাই না। রিসেন্ট যে ঘটনাটা আপনি যেটা দেখেছেন, যেই পার্টিকুলার ব্যক্তির ব্যাপারে আপনি বলেছেন যে তাকে ছাড়িয়ে এনেছিল, ওই ছাড়িয়ে আনার সাথে ওই ছাড়িয়ে আনছে বলে বা তাকে সেই দিন ছাড়ানোর ফলে এই ভদ্রলোক একেবারে মানে পাপের ঊর্ধ্বে চলে গেছে, সে আর কোনোদিন পাপ করতে পারবে না, ভুল করতে পারবে না, এটা তো বলার সুযোগ নাই। এখন সে ভুল করছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করছে। এখন দেখেন, এখন আমি এটা বলতে চাই যে এটা যদি সত্যি হয়ে থাকে, এই ঘটনার সাথে যদি তার সম্পৃক্ততা থাকে, তাহলে আমরা রাদার এটার বিরুদ্ধে দাঁড়াবো যদি তাকে কেউ ছাড়াতে ফার্দার সেখানে যায়। এটা হচ্ছে আমার দলীয় স্ট্যান্ড, এটা হচ্ছে আমার ব্যক্তিগত পজিশন। আমি হয়তো ব্যাপারটাকে পরিষ্কার করতে পারি, কিন্তু সেই প্রমাণ আসলে কিভাবে হবে? আদালতে বিচার হতে হতে তো মোটামুটি কয়েক বছর লেগে যায়। এখন এটা কি আমার লিমিটেশনস? এটা তো আপনার আমার লিমিটেশনস না, এটা তো একটা রাষ্ট্রীয় কাঠামোর লিমিটেশনস। এটা তো এখন আমি কিভাবে বলবো যে আমি তো এখন আদালতকে জোর করে বলতে পারি না কালকে তাকে মানে ট্রায়ালের আন্ডারে নিয়ে আসেন। তারও তো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে পারবে, সেখানে থাকবে। সে যদি তাকে নিষ্পাপ প্রমাণ করতে পারে, সে বেরিয়ে আসবে। আর সে যদি সত্যিকার অর্থে এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে আপনি যেই পজিশনে আছেন, আমি যেই পজিশনে আছি, বাংলাদেশের সকল মানুষ
এই ধরনের চাঁদাবাজদের ব্যাপারে যে ধরনের শাস্তি দেখতে চাই, আমিও সিমিলারলি সেই শাস্তিটাই দেখতে চাই। এখানে আমার ভিন্ন কোনো পজিশন নাই। এবং অবভিয়াসলি আমি আপনাকে নিশ্চিতভাবে বলি, জাতীয় নাগরিক পার্টিরও এর থেকে বাইরের কোনো পজিশন নাই, এর থেকে ভিন্ন কোনো পজিশন নাই। এখন আপনি বলতে পারেন যে সে আমার দলীয় কর্মী ছিল কিনা। হ্যাঁ, সে যদি আমার দলীয় কর্মী হতো আমি তাকে বহিষ্কার করবো, আমাকে সেই সুযোগ দিতে হবে, আমাকে সেই সময় দিতে হবে, কারণ আমাকেও তো একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যেত। আপনি জানেন যে বাংলাদেশে প্রচন্ড রকম মিডিয়া ট্রায়ালের আমরা দেখছি হচ্ছে, কাজেই সেই সুযোগটাও আমাকে দিতে হবে। আমি এই জন্য বলেছি প্রথমেই যে কোনো চাঁদাবাজ, সুযোগ সন্ধানী এবং স্পেশালি যেই সময়টা আমরা পার করেছি, যে বিপ্লবটা অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, এই বিপ্লবকে কেউ যদি বিক্রি করে কোনো ধরনের মানে এই ধরনের সুযোগ যদি কেউ নিতে চায়, তার বিরুদ্ধে আমি যদি কোনোদিন কোনো দল নাও করি, তার বিরুদ্ধে আমার পজিশন থাকবে। আমার দল যদি তার পক্ষে পজিশন নেয়, আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে পজিশন নিব, আমি ব্যক্তিগতভাবে আমার দলের বিরুদ্ধে পজিশন নিব। দিস ইজ মাই পজিশন। এবং এটাকে আমরা সাহস করে, আমাদের দলের যারা কর্মীরা আছে, এটাকে আমরা সাহস করে আমরা কিন্তু মিডিয়া এসে বলতে পারি যে হ্যাঁ ইয়েস, আমার দলকে আমি ভুল পথে পরিচালিত হতে দিব না। আমার দল যদি ভুল পথে পরিচালিত হয়, আমি দলকে রাইট ট্র্যাকে আনার চেষ্টা করব। আমার দল যদি রাইট ট্র্যাকে না আসে, আমি অবাধে সমালোচনা করব। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। কাজেই এই স্পেসিফিক পার্টিকুলার ঘটনার ব্যাপারে আমাদের অবস্থানটা হচ্ছে এরকম। আর দেখেন, আমরা মোটা দাগে একটা কথা বলতে চাই। মোটা দাগে একটা কথা হচ্ছে, এটা যেই করুক, এটা এনসিপি করুক বা অন্য কোনো দলের পক্ষ থেকে এই ধরনের ঘটনা ঘটুক, এ ধরনের ঘটনা যারাই ঘটাবে, এ ধরনের ঘটনার সাথে যারাই সম্পর্কিত হবে, তারা যদি কোনো দলীয় ব্যানারে সম্পর্কিত হয়, মানুষ কিন্তু এখন অবাধ জায়গা থেকে মানুষ কিন্তু এটাকে জাস্টিফাই করার সুযোগ পাচ্ছে। সে চাঁদাবাজি করেছে, সেটা কি রিপোর্ট হয় নাই? সে চাঁদাবাজি করেছে, সেটা কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় নাই? কাজেই দেখেন, রাজনীতির ফিল্ড এখন ইজ ভেরি ওপেন। এতে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা রাজনৈতিক? নিঃসন্দেহে, শুধু আমি না, এটা তো যে কারো দলের কর্মী যদি এই ধরনের কাজে সম্পর্কিত হয়, সেই দল কি ক্ষতিগ্রস্ত হবে না? মানে এটা ধরেন এমন একটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর সবসময় যে কোনো কারো কাছ থেকে আপনি জিজ্ঞেস করলে উত্তর একই পাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে এই ক্ষতিগুলো থেকে আমরা উত্তরিত হইতে চাই, এই ক্ষতিগুলো থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এবং আমরা সামগ্রিকভাবেই এই পরিবর্তন আমাদের রাষ্ট্রে নিয়ে আসতে চাই। সেই জায়গাটাতেও আমাদের সর্বোচ্চ লেভেলের উদারতা আছে, সর্বোচ্চ লেভেলের আমাদের পজিটিভ একটা থিঙ্কিং প্রসেস আছে। জি, রাষ্ট্র লেভেলে আমি আবারও আপনার কাছে ফিরবো সেই প্রশ্ন নিয়ে। তবে তার আগে একটা অ্যাডভোকেট হাসনাত কায়ুমকে আপনার কাছে জানতে চাই, যেটি গতকালের মন্তব্য, অবশ্য তথ্য উপদেষ্টা মন্তব্য করেছেন কারাকারি করে প্রশাসনের লোক নিয়োগ করেছে বিএনপি জামাত। আপনাদের দলের অবশ্য নাম বলেনি, কিন্তু আপনিও একটি দলের প্রধান, মানে কত ভাগে কি একটুও পাননি ছেটে ফোটাও? আমরা এটা তো ওর মতো করে এত ইয়েভাবে বলতে পারবো না তবে আমরা বোধহয় একমাত্র দল, এটা একমাত্র বলা ঠিক হবে কিনা জানি না। আমি এটা বলতে পারি যে রাষ্ট্র সংস্কার আন্দোলন হচ্ছে একটা সংগঠন বা পার্টি। এই অভ্যুত্থানের অনেক আগে থেকে এই অভ্যুত্থান কিংবা এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করার জন্য কাজ করার মধ্যে যারা ছিল, তার মধ্যে আমরা ছিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী। এবং এই সরকারকে ক্ষমতায় আনা, তারা ক্ষমতা পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে সহায়তা করা, এই সব ক্ষেত্রেই আমরা যাচ্ছি। কিন্তু একটা জায়গা ছাড়া, এই সরকারের কাছ থেকে আমরা বিন্দু পরিমাণ, একেবারেই এটা বলতে পারো, বিন্দু পরিমাণ কোনো ধরনের আসলে সহায়তা, সুযোগ কোনোটাই আমরা নিতে যাইনি। একটা ইঞ্চি কথা কারো পক্ষে এটা বলা সম্ভব না, কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন। এটা হচ্ছে প্রথম আপনি যেটা বললেন যে আমরা কিছু পাইছি কিনা। আমি মনে করি যে আমরা করলাম কি করলাম না, এতে কিছু যায় আসে না। কারণ আমরা এত ছোট পার্টি, আমরা যে কোনো কিছু নেই না, এটা দৃশ্যমানও না। দৃশ্যমান হচ্ছে আসলে এখানে কি কি হয়েছে, আমাদের কি করার কথা ছিল, আমরা কি করতে পারছি। করার কথা যা যা ছিল একেবারে তার কিছুই করা যায় না। এরকম না হইলেও অনেকটা, মানে যত ক্ষয়ক্ষতির পরে যা আমাদের আশা করা খুব স্বাভাবিক ছিল, সেই জায়গাটার মধ্যে আসলে আমরা তেমন কিছু অর্জন করি নাই। একটা অর্জন ছাত্ররা প্রথমেই করে ফেলছিল, অসম্ভবকে একটা সম্ভব করেছিল, হাসিনা এখান থেকে পালায় গেছে। এটার জন্য এরপরে আর সরকারের দরকার নেই। তো এটা তারা আসলে জীবন দিয়ে করছে, হ্যাঁ, একদম আনকম্প্রোমাইজ একটা। এটা একটা বিশাল অর্জন, অবিশ্বাস্য অর্জন। তো যখন থেকে আসলে সরকারকে বসানো হয়েছে, যখন আসলে সরকারের উপরে দায়িত্ব আসে, সেগুলোর মধ্যে কী ছিল? ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা, এই রকমের একটা ব্যবস্থা আসলে প্রথমত প্রতিষ্ঠা করা, যেটা আমরা একদম 12 তারিখে সরকারকে বলছিলাম। আমরা 12 তারিখে কিন্তু সরকারকে একটা অদ্ভুত ব্যাপার, আমরা 8 তারিখে সরকার বসছে, 12 তারিখে আমরা একটা রোডম্যাপ দিয়েছিলাম, আমরা একটা প্রেসক্রিপশন দিয়েছিলাম গভর্নমেন্টকে, তার কাছ থেকে কী চাই, কীভাবে এটা পাইতে পারি।
তার মধ্যে আমরা বলছিলাম যে আসলে এই গভর্নমেন্টের আমরা 3 ভাগে ভাগ করছিলাম তার দায়িত্বকে। একটা বলছিলাম জরুরি কর্তব্য আছে, একটা প্রধান কর্তব্য আছে, আরেকটা আমরা বলছিলাম যে হচ্ছে সাধারণ আসলে দায়িত্ব আছে। তো আমরা যেটা বলছিলাম যে এইটার মধ্যে এইরকম জায়গাটা ছিল যে আসলে এই সরকারের কাছ থেকে প্রথমেই আসলে আমরা কি আশা করি, প্রথমেই কি আশা করি, সে আশাগুলির মধ্যে ধরেন এরকম জায়গা ছিল যেটা হইতে পারত যে কতগুলো সংস্কারের জন্য সরকারের আগে থেকেই মানে সরকার যাদেরকে সংস্কার করবে এরকম প্রতিষ্ঠান নিজেরা সংস্কার করার জন্য প্রতিষ্ঠানের ভেতর থেকে চাপ ছিল। যেমন পুলিশের সদস্যরা নিজেরা বলতেছিল যে আমাদের আসলে আমরা আর কারো বাহিনী হইতে চাই না, আমরা আর কারো আজ্ঞাবহ থাকতে চাই না। লিখিত প্রস্তাব দিছিল। উল্টা তাদেরকে আসলে যারা প্রস্তাব দিছে সংস্কার তো ধরেন এখন পর্যন্ত কোথায় আছে আপনারা জানেন, উল্টা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এইরকম ধরেন মাহফুজ যে কথাগুলি আসলে বললেন তথ্য উপদেষ্টা হিসাবে, এই যে ধরেন প্রথমত ভাগাভাগির আগে তো আসলে ঠিক করার কথা ছিল যে এই গভর্নমেন্টকে যারা সিরিয়াসলি সার্ভিস দিছিল তাদের ব্যাপারে কি হবে। আপনি যদি যাদের ব্যাপারে আপনার আসলে একদম পরিষ্কার অভিযোগ ছিল, যাদের সহায়তা ছাড়া সরকার এরকম ফেসিস্ট হইতে পারত না, তাদের ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা, তাদের ব্যাপারে ব্যবস্থা যদি নিয়ে তারপরে আপনি বিএনপি থেকে বসান আর আওয়ামী লীগ তারে জামাত থেকে বসান আর আওয়ামী লীগ থেকে বসান, যাকে আপনি বসাইতেন সে তাইলে অন্য একটা অর্ডারে যেত, কারণ এই ট্রেনিংটা তার আছে। আপনি গভর্নমেন্ট হিসাবে একজন আমলার কাছ থেকে কি আশা করতেছেন এই ল্যাঙ্গুয়েজটা সে বুঝতে পারে আসলে গভর্নমেন্টের ইন্টেনশন থেকে। সে যখন দেখছে যে আসলে আপনি আসলে কিছু করতে পারেন না, কিছু করতে চান না, তাইলে যে আমলা আসলে জামাত হিসাবে না আসলে এমনি আমলা হিসাবে গেছিল, নিউট্রাল আমলার বেশ ধরে তো গেছে, পরে সে জামাত হয়েছে, পরে সে আসলে বিএনপি হয়েছে এবং হয়েছে তার মতো করে কাজ করছে। যেটা তো অসহায় লাগছে, মাহফুজের স্টেটমেন্ট থেকে মনে হয়েছে যে সে নিজেই পরে অসহায় হয়ে গেছে, তার কাছ থেকে সাপোর্ট তুলে নিয়েছে, এই তো অভিযোগ। এইটা হইতে দিচ্ছেন কেন? এটা হইতে দিচ্ছেন হয় আপনার কোনো হোমওয়ার্ক ছিল না, অথবা যাদের হোমওয়ার্ক আছে তাদের কাছ থেকে কোনো পরামর্শ নেন নাই। আপনি মনে করছেন কিংবা আপনারা মনে করছেন যারা দায়িত্ব নিচ্ছেন যে আপনারা যে স্পিডে আসলে ও যেটা বলতে চাইছে যে আপনারা যেরকম মানসিকতা নিয়ে বিপ্লব করছেন বা অভ্যুত্থান করছেন, আপনারা মনে করছেন সবাই ফেরস্ত হয়ে যাবে, আপনি ধরে নিয়েছেন সবাই ফেরস্ত হয়ে যাবে। তা তো হয় না। রাষ্ট্র পরিচালনা তো এই জিনিস না। আমরা যারা পরামর্শ দিতে গেছিলাম আমাদের তো পরামর্শ আপনারা নেন নাই, আমাদের কোনো ধরনের পরামর্শ নেন নাই। যারা পরামর্শ দিতে পারতো, যারা এর আগে রাষ্ট্র চালাইছে তাদের কারোরই পরামর্শ নেন নাই। বিএনপির যদি কেউ কেউ আসলে নিয়োগ করে থাকে, এটা বিএনপির নিয়োগ বলতে পারবেন না আপনি, বিএনপির কেউ কেউ হইতে পারে। বিএনপির নিয়োগ দিলে তো বিএনপি দলীয়ভাবে আসলে কি সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে, জামাতে ইসলামী কি সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে সেটা তো না। মাহফুজের কাছে আসলে যারা ঘনিষ্ঠ, যার হয়তো একটা বিএনপি পরিচয় আছে, সে পরিচয়ে তার কাছ থেকে নিয়োগ নিয়ে গেছে, কিংবা আসলে যে জামাত তার নিয়োগ নিয়ে গেছে, কিংবা ওই সমস্ত নিয়োগ সম্পর্কে তো তারা পরে সার্কুলার দিছে, কারা কারা নিয়োগের ভিতরে কাজ করছে এগুলো তো এখন আপনাদের কাছে পরিষ্কার। কিন্তু আমি যে কথাটা বলতে চাই, যে জিনিসটা মিস করেছি এবং যেটা নিয়ে এখনও এইভাবে কথা বলা ঠিক না, মিস করছেন হচ্ছে আপনি যাদের এগুলি পরিচালনা করার অভিজ্ঞতা আছে তাদের সাথে আপনারা কোনোদিন কখনোই আপনারা বসেন নাই। কেবলমাত্র যখন সিকিউরিটি থ্রেট হয়েছে তখন সমস্ত পলিটিক্যাল পার্টিকে ডাইকে এনে দেখানোর চেষ্টা করছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টি আপনাদের সাথে আছে। এই ব্লান্ডারের আসলে কোনো জবাব এইভাবে অন্যের গায়ে দোষ দিয়ে কেউ তো আসলে শিফট করতে পারবে না। আমরা সবাই ব্লান্ডারের শিকার হয়েছি। জি, মোশাররফের কাছ থেকে একটু জানতে চাই, আপনি হয়তো এটি নিয়ে একটু যুক্ত করবেন, তবে আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কিছু রাজনৈতিক দল যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, ৪৭ সালে পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল এবং সবসময় জনগণের বিপক্ষে ছিল, তারা এখন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চায়। জামায়াতকে নিয়ে আসলে বিএনপির এই কথাগুলো একটু বেমানান লাগে কিনা? কারণ জামাতের রাজনীতি শুরু থেকে শুরু করে এতদিন পর্যন্ত পাশে নিয়ে বিএনপি রাজপথে চলেছে, সেই জামাতকে নিয়ে আবার এই মন্তব্য একটু কেমন কেমন শোনায় কিনা? না, এটা আপনার লক্ষ্য, জামাতের সাথে আমাদের জোটটা তো ছিল, এটা অস্বীকার আমরা করি না, কিন্তু জোটটা কিসের জোট ছিল? ক্ষমতার জোট, আন্দোলনের জোট, পাশে থাকার জোট। এটা হলো আন্দোলন এবং নির্বাচনের একটা জোট ছিল। ২০০১ সালে ছিল নির্বাচনের জোট, পরে জামাতের মন্ত্রীও ছিল আপনার। হ্যাঁ, ওই তো আমি অস্বীকার করছি না, কিন্তু আদর্শগতভাবে বিএনপি আর জামাতের মধ্যে কি কোনো ঐক্য ছিল? সেটা আলাদা একটা, কখনো ছিল না। কারণ বিএনপির একটা আলাদা আইডিওলজি আছে, জামাতের একটা আলাদা আইডিওলজি আছে। কিন্তু আমরা এক হয়েছিলাম কেন? যে একটা বড় ফেসিস্টকে সরাবার জন্য।
যেভাবে শেখ হাসিনা প্রশাসনকে, যেভাবে মানুষের কণ্ঠকে গণতন্ত্রকে হত্যা করে একটা দৈত্যের মতো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বসেছিল, এই জায়গা থেকে উত্তরণের জন্য তখন কে শত্রু মিত্র, কে আদর্শের মিল আছে না, সেটা কিন্তু আমরা সেটি তো এখন আগে থেকেই তো আপনারা একসাথে। কিন্তু এখন দেখবেন যে যখন 5ই আগস্টের পর, তখন রাজনৈতিক দলগুলি কিন্তু নিজেদের পরিকল্পনা মতো নিজেরা আগাচ্ছে। সেক্ষেত্রে এখন দেখেন বিএনপির সাথে জামাতের জোট নেই, এখন স্পষ্ট আমরা কিন্তু বেরিয়ে জামাত নাই বা আমরা জোটের সাথে নেই। সুতরাং এখন জামাত হয়তো মনে করে যে বিএনপির কারণে আমি হয়তো খুব ভালো একটা রেজাল্ট নির্বাচনে করতে পারবো না, অথবা বিএনপি মনে করতেছে জামাতকে নিয়ে আমি কেন আলাদা একটা তকমা আমি এখন নিতে যাব, কারণ এখন তো সেই মূল দত্তটা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নাই, আওয়ামী লীগ যেটিকে আমরা করি। বরং এখন একটা বিএনপি, যার জন্য আপনি দেখবেন যে তার অভিজ্ঞতা থেকে যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার কি করা উচিত, অথবা শেখ হাসিনার এই 15 বছরের রাষ্ট্রটাকে যেভাবে ধ্বংসপ্রাপ্ত, এই জায়গা থেকে উত্তরণের জন্য বিএনপির একটা কিন্তু উপলব্ধি হয়েছে। সেখান থেকে বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য আগামী দিনের 31 দফা একটা কর্মসূচি দিয়েছে, এবং বিএনপি বিশ্বাস করে, মনে করে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশে একটা গণমানুষের রাজনীতি, গণমানুষের দেশ, সবার জন্য একটা বাংলাদেশ আপনি তৈরি করতে পারবেন। এই ক্ষেত্রে হয়তো জামাতের সাথে, এবং জামাত মনে করছে, আমি যেটা মনে করছি বিএনপির, আমাদের যেটা মনে হচ্ছে, জামাত হয়তো মনে করছে বিএনপির, এবং আমাদের যে পরিসংখ্যানগুলি যে কথাগুলি বলে, আপনি দেখেন 91 সালে বিএনপির সাথে তারা একটা জোটের মতো করে তারা কিন্তু 18টা সিট পেয়েছিলেন। আবার যখন বিএনপি ছেড়ে দিয়ে 1996 ইলেকশন করে মাত্র 3টে আসন পেয়েছিলেন, আবার 2001 করে আবার 17টা আসন পেয়েছিলেন। সুতরাং তারা এখন হয়তো হিসাব নিকাশ করে দেখছে যদি বিএনপির বাইরে ইলেকশন করে রেজাল্টটা কি হবে, এটা নিয়েও তারা একটা সন্দিহান, যার জন্য বিএনপিকে একটা মেলাইন করার জন্য তারা যেমন বক্তব্য দেয়, আর বিএনপির কিন্তু কিছু বেসিক স্ট্রাকচারে বিএনপি কিন্তু কখনো আপোষ করেনি। আপনি দেখবেন সেটা হল আমাদের স্বাধীনতার ঘোষণা, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই ক্ষেত্রে কিন্তু বিএনপি কখনো আপোষ করেনি। সুতরাং যখন কেউ যদি আমাদের এই মূল আদর্শ, মূল আকর্ষণ, মূল স্পিরিট যেটা, তার উপর আঘাত করতে গেলে বিএনপি কিন্তু প্রতিবাদ জানি আছে না, কিন্তু জামাত তো এখন এটি নিয়ে আঘাত করতে আসেনি, অনেক জায়গা বলছে। যেমন আপনি মনে আছে যে 5 তারিখ পর বিএনপি জামাত 71 নিয়ে প্রশ্ন করেছিল, বিএনপি কিন্তু সরাসরি এর প্রতিবাদ করেছে। তখন আমাদের সাথে জোট আছে কি না আছে, বা আমাদের সাথে পূর্বের সময়, এটা কিন্তু বিএনপি হিসাব করেনি। বিএনপি বলেছে মুক্তিযুদ্ধ নিয়ে কোনো হবে। আজকে দেখেন 72 সংবিধান নিয়ে যাকে প্রশ্ন তুলেছে, বিএনপি সরাসরি কিন্তু বলেছে না, এটা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান, এটাকে আপনি এইভাবে করতে পারেন না। তারপর আরেকটা দেখবেন যে জামাত ওই সময় মানে আমরা 71কে মেলাইন করার জন্য তারা কিন্তু 47কে নিয়ে এসেছে, তারা 24কে নিয়ে এসেছে, একটার একটা বৈশিষ্ট্য আছে। 47 একটা প্রেক্ষাপট হয়েছিল, সেটা তো এনসিপিও বলছে, 71 একটা প্রেক্ষাপট হয়েছিল, আবার 24-এর আলাদা একটা আবেদন আছে। সুতরাং আপনাকে যার যার মর্যাদা দিয়ে কিন্তু আপনাকে জাতিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যার জন্য বিএনপির বক্তব্য স্পষ্ট যে আগামী দিনে বাংলাদেশটাকে গড়ার জন্য আমরা কিছু কর্মসূচি দিয়েছি। যদি বাংলাদেশে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে আগামী দিনে আমরা করতে পারি, জনগণ যদি মনে করে যে তাদের এই কর্মসূচির প্রতি তাদের সমর্থন আছে, তাহলে বিএনপির পক্ষে রায় দেবে, এবং ওই অনুসারে বিএনপি আপনি দেখবেন যে আগামী দিন রাষ্ট্র পরিচালনা করতে চায়। এবং আপনি জামাতের আরেকটি বক্তব্য আপনি দেখবেন যে পিআর নিয়ে একটি কথা হচ্ছে এখন বাংলাদেশের রাজনৈতিক কালচার তো আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের মানুষ দেখতে চায় তার প্রার্থীটাকে, নেতাটাকে দেখতে চায় যে সে আমার সাথে কে কমিটমেন্টটা করে, কমিটমেন্টটা আমার বাস্তবায়ন হয় কিনা। কিন্তু পিআর এই যে একটা অদৃশ্য শক্তি, তো বাংলাদেশের মানুষ অভ্যস্ত না। আমি দলকে এখানে একদিকে আপনি বলছেন যে দল মনোনয়ন বাণিজ্য করে, আমি মনে করি পিআর এর মনোনয়ন বাণিজ্যর সবচেয়ে বেশি সুযোগ আছে। না, সেটি আসলে দুই পক্ষেই আছে, যদিও প্রশ্নটা আসলে অন্য জায়গাতে, মানে যে আমরা আলোচনা আবারও ফিরবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। তাহসিন রিয়াজ, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী একটি প্রশ্ন তুলেছেন, সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে। সংস্কার নিয়ে 14 মাস পরেও কেন আলোচনা চলছে, সেটি নিয়ে তিনি প্রশ্ন করেছেন, এবং তিনি বলছেন যেসব বিষয় ঐক্যমত হয়েছে এবার সেগুলো নিয়ে আলোচনা করতে হবে কেন, এবং সেটির সমাপ্তি টানার কথা বলছেন যেগুলো হয়েছে। আমরা যদিও জানি যে এখনো আসলে বাস্তবায়ন মানে প্রক্রিয়া সেটি চূড়ান্ত হয়নি, তাহলে এখানে আসলে আলোচনা শেষ হওয়ার কথা কিনা? না, মানে এই প্রশ্নটাই তো মানে আমি খুবই সম্মানের সাথে বলি, আমির খসরু ভাইয়েরদের মানে যে রাজনৈতিক অভিজ্ঞতা, এগুলো আমাদের থেকে অনেক বেশি, লম্বা সময় তারা বাংলাদেশে
গণতন্ত্রের পক্ষে আন্দোলন করছে, দিস অল আর ফাইন, বাট আমি খুব সম্মানের সাথে বলি এই প্রশ্নটাই সঠিক না। এই যে এখনো কেন আলোচনা হচ্ছে, আপনি আলোচনা করতেছেন কেন? মানে ঐকমত্য কমিশনে বিএনপি যাচ্ছে না, সালাউদ্দিন ভাই রিপ্রেজেন্ট করতেছে না, বিএনপি নেতাকর্মীরা সেখানে যাচ্ছে না, তারা তাদের মতামত দিচ্ছে না, বরং আলোচনা না করাটাই তো গণতান্ত্রিক পন্থার বিপক্ষে দাঁড়ায় আপনি ডিসরেসপেক্ট করলেন। সকল পলিটিক্যাল পার্টি সেখানে যাচ্ছে, মতামত দিচ্ছে, একটা রাস্তা খোঁজার চেষ্টা করা হচ্ছে। ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ঐকমত্য কমিশনের মেয়াদ আপনারাই প্রস্তাবনা দিয়ে, কেন সকল পলিটিক্যাল পার্টি, আপনি ওই দিনের ইনসিডেন্ট ভাইরা জানেন, সকল পলিটিক্যাল পার্টি সেলফ কনসেশনের জায়গা থেকে তারা বলছে যে না, উই উড লাইক টু টক মোর, আমরা নিজের একটা পন্থা খুঁজে বের করতে পারি কিনা আমরা দেখি। ওই প্রস্তাবনার ভিত্তিতে তাইলে আসলে আপনার পজিশনটা কি? আপনি তাহলে ঐকমত্য কমিশনের ভিতরে আপনি গিয়ে বললেন যে না, আমরা উই নিড মোর ডিসকাশন, এবার বাইরে আপনি এসে বললেন যে না, আলোচনা কেন চলতেছে। দেখেন, এটা আরেকটা দৃষ্টিকোণ হতে পারে, ইটস ভেরি ফাইন, যে যেহেতু বিএনপির পক্ষ থেকে নির্বাচনের একটা দাবি সবসময় ছিল, সেই কোশ্চেনটাও ইভেন সেই পজিশনটাও ইভেন রাইট না। কারণ আপনার আজকে যদি প্রধান উপদেষ্টা মহোদয় যদি আজকে আপনি একটা দেখেন, ইন্টারভিউ দেখেন, যেটা মেহেদী হাসান, ভেরি নোন জার্নালিস্ট, আল জাজিরাতে লম্বা সময় কাজ করেন এবং ব্যক্তিগত প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন, তার সাথে যেই ইন্টারভিউটা হচ্ছে সেখানে কিন্তু খুবই স্ট্রিক্ট অ্যান্ড স্ট্রংলি তিনি তার পজিশনটা বলেছেন যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ইলেকশনটা হচ্ছে। তাহলে ইলেকশনের ডেট তো ডিক্লেয়ার্ড, ইলেকশনের রোড ম্যাপে বাংলাদেশ, ইলেকশন নিয়ে ইসি বলতেছে যে তারা তাদের অভ্যন্তরে যে ধরনের নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ আছে সেগুলো হচ্ছে। কিছুদিন আগে ইলেকশন কমিশনের সকল জেলা পর্যায়ের লোকজনদেরকে নিয়ে তারা ট্রেনিং করিয়েছে, এভরিথিং ইজ গোয়িং টুয়ার্ডস দি ইলেকশন। এখন তাহলে তো মানে ইলেকশন এমন তো না যে এখানে অনিশ্চয়তা আছে, ইলেকশন হবে না এরকম কোনো কথা, বা ইলেকশন আরেকটু পিছাবে, এই ধরনের কোনো কমিউনিকেশন তো বাংলাদেশের যে গভর্নমেন্ট, যারা ইলেকশন পরিচালনা করবে তাদের কোনো পক্ষের কাছ থেকে তো আসে নাই। কাজেই ইলেকশন নিয়ে অনিশ্চয়তা নাই, এখন একটা আলোচনায় তো আপনাকে আসতে হবে। এই দাবিটা তো দেখেন, বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষকে বিএনপি রিপ্রেজেন্ট করে, দিস ভেরি ফাইন। এখন ইস্যু হচ্ছে যে বাংলাদেশে আদার পলিটিক্যাল পার্টিসদেরও তো কথা থাকবে, মন্তব্য থাকবে, এবং সেই মন্তব্য তো আপনি শুনবেন। এই শুনবেন, খসরু ভাই প্রশ্ন করেছে কেন এটা আলোচনা, এটার উত্তরটা হচ্ছে তিনি এটা শুনবেন এবং তিনি ধৈর্য ধরে এটা শুনবেন, তিনি ধৈর্য ধরে তার যে বিপরীত মত সেটাকে সেখানে প্লেস করবেন। এই গণতান্ত্রিক সৌন্দর্যের জন্য এই আলোচনা। কাজে এই আলোচনায় খসরু ভাইরা যাবেন, এই আলোচনায় আমরা তাদের কাছ থেকে শিখবো, আমরা আমাদের মতামত দিব। এই যে আপনার সহ অবস্থানটা, এটাই বরং মানে রাইট পজিশন, এটাই বরং রাইট কোশ্চেন। কাজে খসরু ভাই যদি এটা বলতো যে আলোচনা আরো বেশি প্রয়োজন, বাংলাদেশ আলোচনা, ধরেন কেউ তো বাংলাদেশকে বিপথে নেওয়ার জন্য আলোচনা করতেছে না, বিএনপির যে কন্ট্রিবিউশন ওই কনসেনসাস কমিশনে, এটা তো হিউজ কন্ট্রিবিউশন না, তারা রাষ্ট্রের জন্য ভাবতেছেন, রাষ্ট্রের জন্য প্রস্তাবনা দিতেছেন। জামাতের যে কন্ট্রিবিউশন সেটাও তো হিউজ, এনসিপি নিজের পক্ষ থেকে নানাবিধ প্রস্তাবনা দিচ্ছে না, সেই এনসিপি সেই গণভোটের গণপরিষদের কথা বলেছে, সেটা নিয়ে তো এখন আলোচনা হচ্ছে। আপনারাই তো এখন আইসা বলতেছেন যে না, গণপরিষদের ভালো মডেল। কাজেই দেখেন এটা কেন হয়েছে, আমি যদি আপনি বলতেন যে তোমার ভোট পরিষদের তো এখনো তারা পক্ষে বলেনি, গণভোটের কথা বলতেছি না, আমি বলছি যে আপনি যেই প্রস্তাবনাটা কনসেনসাস কমিশন থেকে যে 3-4টা প্রস্তাবনা নিয়ে সর্বশেষ আলোচনা হয়েছে, সেখানে এই মডেলকে জাস্টিফাই করা হয়েছে, সেখানে এই মডেলটাকে জাস্টিফাই করা হয়েছে। এবং তারা ছোট করে, এটা ভাইরা জানবেন আরো, তারা ছোট করে 4টা প্রস্তাবনা, ছোট করে 4টা মডেলকে হচ্ছে তারা সামনে প্লেস করছেন। তো এই যে প্রসেস, ট্রায়াল এন্ড এররের যে প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে আপনাকে তো যাইতে হবে। কাজে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা এরকম না, বরং ব্যাপারটা আলোচনার মধ্যেই থাকা জরুরি। হ্যাঁ, তার মানে আপনি অনন্তকাল জুড়ে আলোচনা করবেন, ব্যাপারটা এটাও ঠিক না। আপনাকে সমাধানের রাস্তায় আসতে হবে, কাউকে না কাউকে ছাড় দিয়েই সমাধানের রাস্তায় আসতে হবে। জি, কাইয়ুম ভাই, একটু হাসনাত কাইয়ুম ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে যেহেতু প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছেন, ফিরলে নিশ্চয়ই আবার এই আলোচনাটি সামনে আসবে ঐকমত্য কমিশনের, কিন্তু যেই জায়গাটিতে আটকে আছে এখনো, গণপরিষদ না গণভোট বাস্তবায়নের প্রক্রিয়া কোনটি হবে, সেটিতে আসলে সমাধান কি? কেবল এই আলোচনা চলতেই থাকবে কিনা? খসরুবের কথা হয়তো এইভাবে যদি আমরা ইন্টারপ্রেট করি সেটা এক ধরনের, কিন্তু আলোচনা কি আসলে চলতেই থাকবে? না, যেমন আপনার এখানে আসার আগে আমরা গণতন্ত্র মঞ্চ থেকে এইবার তো ধরেন ঐকমত্য কমিশনের মেয়াদ তো শেষ হয়ে গেছিল, যেটা বললো, আমরা সবাই মিলে আসলে গণতন্ত্র মানে ঐকমত্য কমিশন এবং গভর্নমেন্টকে অনুরোধ করলাম, যেদিন আসলে লাস্ট দিন, যেদিন আসলে প্রধান উপদেষ্টা উপস্থিত হলেন, আমরা সেখানে সবাই মিলে অনুরোধ করলাম যে আসলে এইখানে অন এয়ার আমরা যে আলোচনাটা করতেছি, এখানে আমরা আসলে পুরো জায়গাটা সমাধান করতে পারছি না, পদ্ধতিগত প্রশ্নগুলো। তো আমরা একটু বেশি সময় নেই, আমরা নিজেরা রাজনৈতিক দলগুলি আলাপ আলোচনা করে দেখি যে আসলে কোনো একটা পথ আমরা বের করতে পারি কিনা। সেটা নিয়ে ধরেন আমরা এর আগে এই যে এনসিপি এবং গণ অধিকার পরিষদের পার্টির সাথে বসছিলাম, সেটা একটা আলোচনা হয়েছে, এক ধরনের অগ্রগতি আছে। আজকে আমরা ধরেন
আরও 5টা পার্টির সাথে বসছিলাম, মানে গণতন্ত্র মঞ্চ, তার মধ্যে বামদের মধ্যে সিপিবি, বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ, জাতীয় গণফ্রন্ট, এই 5টা পার্টির সাথে মিটিং করে ওই মিটিং থেকেই কিন্তু আপনার এখানে আসা আমাদের। তার মানে ওইখানেও আমরা চেষ্টা করতেছি যে সবগুলো বিভিন্ন জনের বিভিন্ন রকমের বিশ্লেষণ আছে, তার আকাঙ্ক্ষা আছে, তার পদ্ধতিটার উপরে তার একটা কনফিডেন্ট আছে। আমরা চেষ্টা করতেছি যে সবগুলো জিনিস থেকে আসলে কিভাবে একটা কমন অ্যাকসেপ্টেবল একটা ফর্মুলা কিভাবে বের করা যায়, যেখানে সবারই একটা উইন উইন সিচুয়েশন হবে। যে আসলে 106-এ যাইতে চায় সেও স্যাটিসফাইড হবে, যে গণভোটের কথা বলতেছে তারও আসলে স্যাটিসফ্যাকশন থাকবে, যে আসলে মনে করে যে নির্বাচন হওয়ার আগেই আসলে সংস্কারটা এফেক্টিভ হওয়া দরকার তাকে আসলে আপনার কনভিন্স করতে হবে, যে মনে করে যে আসলে না এইভাবে তো হয় না, এটা হচ্ছে আসলে পার্লামেন্টারি প্রসেসে গিয়ে তারপরে হবে। তার মানে সবার কাছে গ্রহণযোগ্য একটা ফর্মুলা বের করার জন্য আমরা চেষ্টা করতেছি, অন্যরাও চেষ্টা করতেছে, বিভিন্ন পার্টি তাদের নিজেদের মধ্যে কথা বলতেছে। এই সময়ের মধ্যে আসলে আমি জানি না খুসরু ভাই কীরকম জায়গায় কমেন্ট করছে, কেন করছে এটা আমি জানি না, কিন্তু এইটা যদি খুসরু ভাই করে থাকে তাহলে আসলে এটা খুব অসহিষ্ণুতার একটা মানে, এবং এটা তার দলীয় অবস্থান হইতে পারে না। কারণ দলও যেটা বললো যে দল তো আমরা লাস্ট ডেতে যখন আলোচনা করি দল অনেক বেশি ফ্লেক্সিবল একটা আচরণ করছে, তারাও আসলে গণভোটের প্রস্তাবটা আইনসম্মত হইলে সেটাকে নিতে চাই এরকম মনে করছে। যারা এখন আলোচনাটা কন্টিনিউ করতেছি আমরা কিন্তু আশাবাদী যে ধরেন এই প্রধান উপদেষ্টা এবং যারা গেছে তারা যদি ফেরত আসে 2 তারিখের পরে 4-5 তারিখের মধ্যে আমরা হয়তো ধরেন একটা বা 2টা ফর্মুলা আমরা উত্থাপন করতে পারবো, যার ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছবো আশা করি। জি, মোশাররফের কাছ থেকে একটু জানতে চাই, আলোচনা তো আমরা শুনলাম, একটু আরেকটি প্রসঙ্গ এর মধ্যে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগ এর নেতাকর্মীরা এই জন্য 2টি অ্যাপ বন্ধ করতে যাচ্ছে সরকার, টেলিগ্রাম এবং বোটিম। একটু জানতে চাচ্ছি যদি এরপরে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করে সেটিও কি বন্ধ করা হবে কিনা? এইটা আমি মনে করি যে এই নিউজটা আসলে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে কিনা আমি জানি না, এখন আনুষ্ঠানিকভাবে বলা হয়নি। তবে এটা আমি মনে করি কোনো শুভ বুদ্ধির কোনো সিদ্ধান্ত না, কারণ বর্তমান যুগে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে, টুলস ব্যবহার করে কিন্তু আপনার এই চালা, আপনার স্পষ্ট মনে থাকার কারণে গণমাধ্যম ছিলেন, শেখ হাসিনা এইভাবে বন্ধ করেছিলেন হোয়াটসঅ্যাপ, তাৎক্ষণিক তো আমাদের দেখলাম যে বিকল্প ব্যবস্থা করে আমরা কিন্তু যোগাযোগ রক্ষা করেছি। বরং এইটা কোনো ব্যবস্থা হতে পারে না, বরং হতে পারে এইটা যে যেই অপরাধটা শেখ হাসিনা করেছে, আপনি 2টা ট্রাইব্যুনাল, আমরা তো বারবার বলেছি 10টা ট্রাইব্যুনাল করেন, এই অপরাধের জন্য সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করে সেইটাকে আপনি প্রমাণ করে বিচারটা নিশ্চিত করেন। এই যে এখন যদি বিচারটা নিশ্চিত করতে পারেন, হাসিনা যেভাবে খুব ওখানে স্বাচ্ছন্দ্যের সাথে কথা বলতে চায়, এই ক্ষেত্রে তার মধ্যে একটা আলাদা শঙ্কা, ভয়, একটা শাস্তির যে একটা আতঙ্ক, এটা তার মধ্যে কাজ করবে। এই জিনিসটা করা উচিত। এইটা আমি মনে করি এটা কোনো ভালো কোনো উদ্যোগ না, বরং এটা মানুষকে আরো বিভ্রান্ত করবে। আর যখনই আপনি একটা প্রতিবন্ধকতা তৈরি করেন তখন কিন্তু আরেকটা বিকল্প নেটওয়ার্ক কিন্তু আবার অনেকে বের করে নেবে নিজেদের মতো। সুতরাং এইটা কোনো সমাধান না। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই ছোট করে আপনার কাছ থেকে, যে আজকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যখন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক কথা বলেছেন, সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই কিনা, কিন্তু তিনি তার বক্তব্যের যে অ্যান্সারটি সেখানে সুষ্ঠু, বিশ্বাসযোগ্য, শান্তিপূর্ণ, ইংরেজিতে বলেছেন অবশ্য, এই শব্দগুলো ব্যবহার করছেন, ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেননি। এটি কোনো বার্তা দেয় কিনা আগামী নির্বাচন নিয়ে, নাকি এমনি? না, এখন যারা এখানে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে অথবা যারা বাংলাদেশকে নিয়ে ভাবে অথবা যে বাংলাদেশের যাদের রোল আছে, তারা তো সবসময় এই ধরনের কথাবার্তা সবসময় কিন্তু বলে আসছে। কিন্তু এবার দেখবেন জাতিসংঘ কিন্তু নতুন একটা কথা বলেছে, আপনি লক্ষ্য করেছেন কেন কিছুদিন পূর্বে জাতিসংঘের যিনি এখানে আবাসিক প্রতিনিধি, যে আমরা দেখতে চাই যে জনগণের অংশগ্রহণটা কতটুকু। কোনো বিশেষ দল বা কোনো বিশেষ গোষ্ঠী নির্বাচন বর্জন করলেও সেটাতে কিছু আসা যায় না, বরং আমরা দেখতে চাই যে জনগণের অংশগ্রহণটা কেন। যদি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, সুতরাং কে অংশগ্রহণ করলো না করলো এটা তো কোনো কিছু আসা যায় না। সুতরাং এরা হয়তো তাদের নানা ইন্টারেস্টের কারণে এই কথাগুলি বলে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বড় আমাদের জোর দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত যে নির্বাচনের জনগণকে, ভোটারকে কতভাবে আপনি কেন্দ্রে নিয়ে আসতে পারেন, এটা হলো আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এর মধ্যে একটা নেগেটিভ প্রভাগান্ডা আছে, আপনি জানেন, যারা আজকে পালিয়ে গেছে,
তাদের তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে। তারপর জাতীয় পার্টি নিয়ে এখন একটা আলাদা ধরনের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তো এই পার্সেন্টেজটা ভোটটা বাদ গেলে আগামীতে কিন্তু এমনি নির্বাচন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। সেই ক্ষেত্রে এই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করবো, এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ আগামী দিনের আপনার জায়গা। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।